সো সিন্স উই আর টকিং অ্যাবাউট দ্য ম্যানেজারিয়াল রোলস স্কিলস, হ্যাঁ ম্যানেজারিয়াল রোলগুলো নিয়ে স্কিল নিয়ে কথা বলেছি, এখন আমাদের জানা দরকার হচ্ছে আসলে ম্যানেজমেন্ট কি সেটাও জেনেছি, তাই না? যে আমাদের একটা অর্গানাইজেশনাল সেট আপ থাকবে, অর্গানাইজেশনকে মানে গ্রুপিং করে অ্যাক্টিভিটিসগুলো আমাকে ডিভাইড করে দিতে হবে, তাই না? সো ফর মাই লিড মোটিভেটিং সব কিছু থ্রুতে আমার টোটালি ম্যানেজমেন্ট যে একটা গোল, আমার অর্গানাইজেশনাল যে গোলটা আছে এইটা অ্যাচিভ করা, দ্যাট ইজ মাই আলটিমেট এইম, তাই না? সো এই সব কিছু যে পরিচালনা করে সেটাকে আমরা ম্যানেজমেন্ট বলি আর কি, সব অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করা, লিঙ্ক আপ তৈরি করা, রাইট? আচ্ছা, সো আসলে এখন আমাদের একটু জানা দরকার যে ম্যানেজমেন্টটা আসলে কীভাবে শুরু হয়েছে। ম্যানেজমেন্টটা কি আগে থেকেই ছিল, এটা কি সৃষ্টির শুরু থেকেই ছিল কি না, বা কীভাবে ছিল, সব কিছুর তো একটা ইভলিউশন আছে, তাই না? যে আস্তে আস্তে ইভলভ হতে থাকে। সো হাউ ডিড ইট ইভলভ, সো এটা একটু আমাদের দেখা দরকার। সো আমাদের দুইটা জিনিস দেখা দরকার, একটা হচ্ছে থিওরি, যে ম্যানেজমেন্টের আসলে থিওরিটা মানে থিওরিক্যাল পোর্শন কোনটা এবং হিস্টোরিক্যাল পোর্শন কোনটা। সো দুটা পোর্শনই থাকে, যে একটা হচ্ছে থিওরিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে উঠে আসছে, আর একটা হচ্ছে হিস্ট্রি। সো ম্যানেজমেন্টটা কোন হিস্ট্রি থেকে আসছে, যে আসলে এর হিস্ট্রিটা কি, ব্যাকলিংটা কি, ওকে? সো আপনি যদি দেখতে চান যে ইজিপশিয়ানরা, যদি আমরা এই ডায়াগ্রামটা দেখি, যে ফার্স্টে এটা হচ্ছে সুমেরিয়ান যারা ছিল, হ্যাঁ তারা হচ্ছে আপনার রিটেন রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নেন্সের জন্য ইউজ করতো। এরপর দেখেন ইজিপশিয়ানসরা কিন্তু পিরামিড যখন তৈরি করতে যেত, আপনারা তো জানবেন যে পিরামিড মানে কনস্ট্রাক্টিং দ্য পিরামিড ইজ রিয়েলি এ ট্রিমেন্ডাস ওয়ার্ক, মানে সামটাইমস আই ওয়ান্ডার হাউ দে বিল্ড ইট ইন দ্যাট এনশিয়ান্ট টাইম, তাই না? যে এনশিয়ান্ট টাইমে যখন আমার পিরামিডটা ছিল, আপনি চিন্তা করেন যে হোয়াট সর্ট অফ প্রিসিশন ইউ নিড টু কনস্ট্রাক্ট এ পিরামিড। একটা পিরামিড তৈরি করতে কী পরিমাণ প্রিসিশন দরকার হয়, তো আপনি চিন্তা করেন ওই এনশিয়ান্ট টাইমে আমরা যেটা এখন আপনার লেজার টেকনোলজি দিয়ে ডেভেলপ করি, বিকজ প্রিসিশন যদি আপনার কোনো কিছু কনস্ট্রাকশনের প্রিসিশন পেতে হয়, দেন উইল হ্যাভ টু গো ফর দ্য লেজার টেকনোলজি। বাট ওই সময় কি আসলে লেজার টেকনোলজি ছিল না। এখন আমরা কোনো কিছু ক্যারি করার জন্য ট্রান্সপোর্টেশন ইউজ করি, তাই না? কীভাবে ইউজ করি, আমাদের যে কার্গো শিপমেন্টের মাধ্যমে আমরা সব কিছু নিয়ে যাই। ওই সময় তাহলে আপনার পিরামিড কিন্তু ওখানেই বিল্ড করা হয় নাই, মানে ওইখানে বিল্ড করা হয় না, সব কিছু ম্যাটেরিয়ালস আরেক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। সো হাউ ডিড দে ক্যারি, তারা কীভাবে এটা ক্যারি করে নিয়ে আসছে, এবং যে ম্যান পাওয়ার দে নিড, হাউ ডিড দে ম্যানেজ দ্য ম্যান পাওয়ার। সো তখন থেকেই কিন্তু মোটামুটি ইজিপশিয়ান আমলের আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু ইজিপশিয়ান থেকেও কিন্তু পিরামিডটা তৈরি করার সময় থেকে তারা বিভিন্ন ধরনের টুলস ইউজ করা শুরু করেছে, আননোয়িংলি আর আনইনটেনশনালি, যেটা আমাদের থিওরিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ছিল না হয়তো, তাই না? আচ্ছা, এরপরে আরও বিভিন্নভাবে দেখেন, চাইনিজটা কিন্তু লাস্টে এসে এক্সটেনসিভ অর্গানাইজেশন স্ট্রাকচার ফর গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড দ্য আর্টস, ওরা কিন্তু অনেকগুলো, মানে আপনারা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা দেখেছেন, ওদের যে অ্যালফাবেটগুলো দেখেছেন, এটা কিন্তু বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজের মতো আর কি, হ্যাঁ অনেকটা সাইন ল্যাঙ্গুয়েজ ড্র করা। সো ওদের কিন্তু অ্যালফাবেট অনেক বিস্তৃত, এক একটার জন্য একটা আলাদা আলাদা অ্যালফাবেট, এবং প্রত্যেকটা ডিফারেন্ট। যেমন ইংলিশে আমরা 26 লেটার বলছি, আমাদের টোটাল বাংলা বর্ণে কতটুকু আছে, 50টা বা 51টা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে, ওদের কিন্তু হিউজ এরকম, এবং দে নিড টু ড্র, এগুলো কিন্তু ড্রয়িংয়ের মতো আর কি, আর্ট, হ্যাঁ দ্যাটস দ্য থিং। সো ফ্রম মানে সিন্স দ্যাট টাইম দে ওয়ার ম্যানেজিং এভরিথিং, চাইনিজরা, ওকে? সো এটা ছিল আমাদের থিওরিক্যাল ফ্রেমওয়ার্ক, দি হিস্ট্রি অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন আমাদের দরকার যে আসলে ম্যানেজমেন্ট কত ভাগে বিভক্ত, মানে টোটালি যে ইভলিউশনগুলো হয়েছে, কীভাবে ইভলিউশনটা হয়েছে, জাস্ট এ ব্রিফ হিস্ট্রি। সো ম্যানেজমেন্ট যখন আমরা পড়তে যাই, বা আমরা যখন ম্যানেজমেন্টটা জানতে চাই, আমাদের দুটাই দরকার, যে থিওরিক্যাল কী ছিল, হিস্ট্রি কী বলে, কোত্থেকে হিস্ট্রিটা ডেভেলপ করেছে, রাইট? সো এখানে দেখবেন যে আমাদের ক্লাস দুই ধরনের ম্যানেজমেন্ট আর কি মোটামুটি পাওয়া যায়, একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। আচ্ছা, সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা কি দেখেন, এটা হচ্ছে কনসার্ন উইথ ইমপ্রুভিং দ্য পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স। ফ্রেডারিক মানে ডব্লিউ টেইলর, এই নামটা মনে রাখবেন, যে ওনাকেই বলা হয় যে ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য ফিগার্স অফ ম্যানেজমেন্ট। উনি কিন্তু নিজে, মানে হি ওয়াজ হিমসেলফ এ ফোরম্যান, সে একজন ফোরম্যান ছিল, হ্যাঁ। তো তখন যখন মানে হি ওয়াজ এ ফোরম্যান, তো তখন সে রিয়েলাইজ করতো যে সরি এক্সকিউজ মি, যখন তারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কগুলো করতো আর কি, হ্যাঁ, লেবাররা, তাদেরকে লেবার হিসেবে, মানে এখন তো লেবারদেরকে যে হিসেবে ট্রিট করে না কেন, ওকে ঠিক আছে, আমরা তাও কোনো না কোনো পয়েন্টে হয়তো মেনে নিতে পারছি, বাট ওই সময়টা ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, দে ওয়ারেন্ট ইভেন ট্রিটেড অ্যাজ এ হিউম্যান বিইং, তাদেরকে একটা হিউম্যান বিইং হিসেবেই ট্রিট করা হতো না। সো তখন এই জন্য হয়েছে কি, তাদের কোনো ইনসেন্টিভ দেওয়া হতো না, মোটিভেশন ছিল না, তো তাদের প্রোডাক্টিভিটি অনেক কম ছিল। সো এই যে ফ্রেডারিক ডব্লিউ টেইলর, উনি যখন আপনার ফোরম্যান ছিল, তখন উনি ডিসকভার করার ট্রাই করেছেন যে হোয়াট, মানে অ্যাকচুয়ালি উই নিড টু ডু, আমাদের কী করা উচিত। তো উনি মানে চিন্তা করে বের করলো যে প্রোডাক্টিভ করার জন্য কি কি করা যায়। মানে সে প্ল্যান করলো যে ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভ দেওয়া যায়,
আমার ওয়ার্কারদেরকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে এই ওয়ার্কারটা স্পেসিফিক্যালি কী কী কাজের জন্য এক্সপার্ট, তাকে কী ধরনের মোটিভেশন দিলে সে কতটুকু আউটপুট দিতে পারবে। সব ওয়ার্কার যে সেম লেভেলের হবে তা না, দে আর অল ইকুয়াল, তাই না? আমরা সবাই ইকুয়াল না। সো কোনো কাজে হয়তো আমি ভালো, কোনো কাজে আপনি ভালো, কোনো কাজে হয়তো উনি ভালো, তো আমাদের এক্সপার্টাইজ ডিফারেন্ট। সো উনি ট্রাই করেছে যে এক্সপার্টাইজগুলো ডেভেলপ করার, এক্সপ্লয়েট করার। সো যে যেটার জন্য ভালো তাকে অতটুকু লোড দেওয়া। যেমন আমি ঠিক আছে, আমি মোটামুটি 3টা কাজ করতে পারি, মানে আমি 3 পেজ রাইট করতে পারি একদিনে, ফাইন, আমাকে 3 পেজে টাইপ করতে দিবে। উনি পারে 10 পেজ, ওনাকে 10 পেজে টাইপ করতে দিবে। অ্যান্ড ফর দ্যাট এডিশনাল ওয়ার্কলোড হি উইল গেট এডিশনাল পেমেন্ট। এই ফার্স্টে পিস বাই ওয়ার্ক সিস্টেমটা চলে আসে আর কি, উনি এটা ইন্ট্রোডিউস করে এবং পরবর্তীতে এটাই অ্যাডাপ্ট করা হয়। সো এর ফলে কী হয়, প্রোডাক্টিভিটিটা অনেক বেড়ে যায়, বিকজ আমাদের ওয়ার্ক লেভেলটা বেড়ে যায়। সো আপনার যদি আমি ওয়ার্ক লেভেলটা বাড়াতে চাই, কী করতে হবে আপনাকে? মানে সবাই আমরা কাজ করি একটা জিনিসের জন্যই, কি মানি, তাই না? সো আপনাকে যদি বেশি মানি দেওয়া হয়, তার মানে কি আপনি বেশি কাজ করবেন, তাই না? সো যদি বলা হয় যে আপনাকে অনেক টাকা দেবে, আপনি কি ওভার টাইম করবেন? হয়তো এখানে কেউ রাজি হবে যে না ঠিক আছে আমি ওভার টাইম করবো ফর এক্সট্রা পেমেন্ট, আবার অনেকে বলবো যে না থাক, দরকার নেই, বিকজ আই নিড এ পার্সোনাল লাইফ, আমি 10 to 6 ফাইন, আই ডোন্ট নিড এনি ওভার টাইম পেমেন্টস, তাই না? সো এটা হচ্ছে যারা এখানে পার্টিসিপেট করবে তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হবে, সো আমার প্রোডাক্টিভিটি তাদেরকে বেড়ে যাবে, ওকে? এবং এই জন্য তাদের মোটিভেশনাল প্রোগ্রামের সাথে সাথে তাকে কিছু ট্রেন আপ করতে হবে, গ্রুম করতে হবে, রাইট? সো এটা হচ্ছে উনি বলেছেন। সো এখানে দেখেন যে কীভাবে স্টেপস ইন সাইন্টিফিক ম্যানেজমেন্ট উনি কী ডেভেলপ করেছেন, মানে ইন এ শর্ট, ইন এ নাটশেল, ডেভেলপ এ সায়েন্স ফর ইচ এলিমেন্ট অফ দ্য জব টু রিপ্লেস ওল্ড রুল অফ থাম্ব মেথডস। আগে যেভাবে করা হতো ওইটাকে রিপ্লেস করতে হবে, নতুন করে একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করতে হবে। সায়েন্টিফিক্যালি সিলেক্ট এমপ্লয়িজ অ্যান্ড দেন ট্রেন দেম টু ডু দ্য জব। তার মানে সায়েন্টিফিক্যালি সিলেক্ট করা মানে কি, ওই যে আমার আগে জানতে হবে যে মানে ওয়েদার হি ওয়ান্টস টু ডু ওভার টাইম অর নট, সে আসলে কাজ করতে চাচ্ছে না, কাজ যতটুকু করছে এতটুকুই তার জন্য এনাফ কিনা। ইফ ইট ইজ এনাফ, ওকে ফাইন, লেট হিম গো। তো তাকে আমার হি ইজ নট মাই টার্গেট, সে আমার টার্গেট না। আচ্ছা, দেন সুপারভাইজ এমপ্লয়িজ, এরপরে এমপ্লয়িজদেরকে সুপারভাইজ করতে হবে যে যাতে তাদের পারফরমেন্সটা আরও ইনক্রিজ করে। ফাইনালি কন্টিনিউ টু প্ল্যান দ্য ওয়ার্ক বাট ইউজ ওয়ার্কার্স টু গেট দ্য ওয়ার্ক ডান। আচ্ছা, ম্যানেজার যদি আমি বলতে চাই, এক কথায় ডিফাইন করতে পারবেন হু ইজ এ ম্যানেজার? হু ইজ এ ম্যানেজার? হু ম্যানেজেস? আচ্ছা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেফিনেশন, ঠিক আছে, বাট এটা আসলে অনেক ব্রডার হয়ে যায়, এটাকে আরও এক্সপ্লিট করা দরকার আর কি। ম্যানেজার হচ্ছে, ম্যানেজার কি কাজ করে? ম্যানেজার কী কাজ করে? আপনাদের বসরা কি কাজ করে মেনলি? বাট তাদেরকে কেন তাহলে ম্যানেজার বলা হয়? হোয়াই ডু ইউ কল দেম ম্যানেজার? বিকজ দে গেট থিংস ডান থ্রু দেয়ার এমপ্লয়িজ। তারা কাজগুলো এমপ্লয়িজদের থ্রুতে করে ফেলে। সো এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। যে এখন এটা হচ্ছে অনেক বড় একটা কাজ, নিজে না করে অন্যকে দিয়ে করানো এবং সেই কাজটা ফুলফিল করা, এটা কিন্তু অনেক টাফ। ধরেন আমি একটা কাজ আমি আপনাকে বোঝাতে পারছি, ঠিক আছে, আপনি একটা স্প্রেডশিট করবেন, এভাবে করবেন, এই কলামগুলো করবেন, এই রো থাকবে, এই জিনিসগুলো আপনি সামারাইজ করবেন, করে লিখে ফেলবেন। আমি যতটা সহজে আপনাকে বলছি যে আমি যতটা সহজে এটা পট্রে করার ট্রাই করছি, আপনি কি অত সহজে বুঝতে পারলেন কী বলেছে? না। বাট এইখানে হচ্ছে টাফ, ম্যানেজারের কাজটা ইজ টাফ, বিকজ আপনাকে বোঝাতে হবে, প্লাস আপনাকে দিয়ে এটা করাতে হবে। এখন সব কাজ যদি আমি করে ফেলি, দেন হোয়াটস দ্য পারপাস? তাহলে এমপ্লয়িজদের দরকার কি? আমি একা সব কাজ করতে পারবো না দেখেই তো এমপ্লয়ি রাখা, তাই না? সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন ফর এ ম্যানেজার, যে হু গেটস থিংস ডান থ্রু দেয়ার অর হিজ এমপ্লয়িজ। সো এটাই সেটা বলছে যে প্ল্যান ম্যানেজার করবে, বাট হি উইল গেট থিংস ডান থ্রু হিজ এমপ্লয়িজ, ওয়ার্কার্স। ওকে, এটা ছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আচ্ছা, সো দেখেন একটা জিনিস দেখেন যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ফোকাসটা কে ছিল? সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, হু আর দ্য ফোকাস? কে ফোকাস ছিল? কাকে টার্গেট করে সব কিছু বলা হয়েছে? ওয়ার্কার, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার, তাই না? যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কার নিয়ে আমরা কথা বলেছি, যে ওয়ার্কারের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, কীভাবে তাকে ইনসেন্টিভ দিতে হবে, তাকে মোটিভেট করতে হবে, তাকে আলাদাভাবে ইফিশিয়েন্ট করে তুলতে হবে, রাইট? যে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্কার নিয়ে কথা বলছে। আর দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টটা তারপরেই আসলো। এইখানে বলা হয়েছে নো, নট অনলি দ্য ওয়ার্কার, ইউ হ্যাভ টু গো ফর দ্য হোল অর্গানাইজেশন। আপনার টোটাল অর্গানাইজেশনটা সেট আপ চেঞ্জ করতে হবে, অ্যান্ড লে আউটটা আপনার ডিজাইন করতে হবে। সো দিস ইজ কল্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। দেখেন যে ম্যানেজমেন্ট ডিলস উইথ দ্য জবস অফ ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ফোকাসেস অন ম্যানেজিং দ্য টোটাল অর্গানাইজেশন। আমার সায়েন্টিফিক ম্যানেজমেন্টে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ওয়ার্কার নিয়ে কাজ করেছে, বাট ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আমার ফোকাসটা কোথায়? ইন দ্য হোল অর্গানাইজেশন।
তাহলে হোল অর্গানাইজেশন যদি হয় তাহলে কি হয়, এমপ্লয়িজ অলরেডি ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম, ইউর অর্গানাইজিং অর আপনার ডায়াগ্রাম যেটা আছে অলরেডি ইনক্লুডেড। সাকসেশন প্ল্যান, আপনার হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম অফ সাকসেশন প্ল্যানিং? সাকসেশন প্ল্যানিং, হোয়াট ইজ ইট? সাকসেশন প্ল্যানিং এইচআরে শুনেছেন এক্স্যাক্টলি, যে হু উইল টেক ওভার আফটার ইউ লিভ ইউর পজিশন, হু উইল টেক ওভার, হু উইল বি দ্য নেক্সট গাই টু ক্লাইম ইন টু ইউর পজিশন। সো ধরেন আমি এখন ম্যানেজার আছি, আমি ডিরেক্টর হয়ে গেলাম, আমি ফাইন্যান্স ম্যানেজার আছি, এরপরে আমি প্রমোশন পেয়ে হয়ে গেলাম আপনার সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স, দেন হু উইল বি দ্য ফাইন্যান্স ম্যানেজার। সো দিস ইজ কল দ্য সাকসেশন প্ল্যানিং। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান ফর দিস, যে এটা প্রমোশনের যখন প্রমোট করে আমি কাকে নিচ্ছি। সো এই কাজগুলো হচ্ছে আপনার পার্ট অফ ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। ক্লিয়ার? ওকে, ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর স্টেবল অ্যান্ড সিম্পল অর্গানাইজেশন দেন ফর টুডেজ ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স অর্গানাইজেশন। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি আর কি, যে ডাইনামিক অর্গানাইজেশন, হোয়াট ডু ইউ মিন বাই ডাইনামিক অর্গানাইজেশন? ডাইনামিক অর্গানাইজেশন মানে কি? ডাইনামিক শব্দটার মানে কি? চেঞ্জিং, ডাইনামিক বলতে আমরা বলতে পারি যে চেঞ্জিং, দিস ইভলভিং, মানে ডে বাই ডে ইজ চেঞ্জিং, মানে আজকে এরকম ছিল কালকে এরকম। সো এটা কিসের ক্ষেত্রে? কোনো স্পেসিসে যখন গ্রোথ হয়, তাই না? সো আজকে একরকম থাকে, কালকে আর এক রকম হয়ে যায়, ট্রান্সফরমেশন হতে থাকে। সো আমাদের বর্তমান ম্যানেজমেন্ট সিস্টেম আর যেটাই বলেন অর্গানাইজেশন, এটা কিন্তু মানে নট এভার লাস্টিং, বাট ইটস চেঞ্জিং। কালকে যেমন কালকে আমি 2 টাকা প্রফিট করেছি, আজকে 5 টাকা, কালকে 10 টাকা, আবার পরশুদিন -1। সো প্রতিদিনের জন্য কি সেম স্ট্র্যাটেজি কাজ করবে? নো। এইটাই হচ্ছে আপনার ডাইনামিক। দিস ইজ কল দ্য ডাইনামিক্স অফ দ্য অর্গানাইজেশন। যে আজকে আমার একজন এমপ্লয়ি দরকার হলো, কালকে 2জন এমপ্লয় মানে ওয়ার্কারের ক্ষেত্রে আজকে একজন ওয়ার্কার দরকার হলো, বিকজ আজকে আমার লোড কম। কালকে আমার 5জন ওয়ার্কার দরকার হবে, বিকজ কালকে আমার ওভারলোড। তারপরের দিন হয়তো আমার একজনও দরকার হবে না, বিকজ কাজই নেই, হতে পারে। সো each time you will have to deal with different situations. আচ্ছা, this is a general summary, you will go through it. আচ্ছা, এবার চলে আসে দেখেন বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। যে আমরা এতক্ষণ কথা বললাম ওকে ইন্ডিভিজুয়াল লেভেলে যাব, আর একজন বললো না আমাদের টোটাল অর্গানাইজেশন সেট আপের জন্য যেতে হবে, ইউ উইল হ্যাভ টু গো ফর দ্যাট। আর ওনারা বলছে যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ মানে কি? ইন্ডিভিজুয়ালের অ্যাটিটিউড, পারসেপশনস, বিলিভস, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, প্রপার্টিজ, এইগুলো নিয়ে আমাদের ডিজাইন করতে হবে। হাউ? এটা কিন্তু আমরা বর্তমানে ফলো করি। আপনি দেখবেন অনেক বড় বড় টপ কোম্পানিতে কিন্তু কাউন্সিলর আছে, বিহেভিয়ারাল থেরাপিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর। যখন তারা কোনো মানে এক্সট্রা লোডের মধ্যে পড়ে তখন তারা একটা পার্সোনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়। সো দ্য কাউন্সিলার্স আর দেয়ার টু গাইড ইউ। সো এরকম হতে পারে যে আপনার কিছু কাজ আছে, যেমন দেখবেন যে ভেরি হ্যাকটিক, মানে কিছু প্রফেশন ভেরি হ্যাকটিক, মানে খুবই টায়ারসাম এবং আপনার খুবই চ্যালেঞ্জিং। আমাদের কাজগুলো ধরেন ইটস নট চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং বলা যায় না কিন্তু, বাট কিছু মানে প্রফেশনই আছে বাই নেচার ইজ ভেরি চ্যালেঞ্জিং। বলতে পারবেন এমন কোনো একটা প্রফেশন দ্যাট ইজ বাই চ্যালেঞ্জিং ইজ ভেরি, মানে বাই নেচার ইজ ভেরি চ্যালেঞ্জিং? পারবেন? ফায়ার ফাইটিং। আরেকটা গতকালকের ইভেন্টের জন্য পাইলট মনে হচ্ছে, ইয়েস, ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট জবস। আরেকটা আছে সার্জনস। আপনি যখন ঢাকা মেডিকেলে যাবেন, আপনি যখন দেখবেন যে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, সো মানে দেখবেন হাত নাই বা পা নাই, বা মানে একেবারে সিচুয়েশন খুবই খারাপ, মানে ইন দ্যাট স্পট, অন স্পট আপনার মানে সার্জনদের ডিসিশন নিতে হয় যে আমি আসলে কী করব। এখনই কি সার্জারি করবো? সার্জারি করলে কতটুকু সার্জারি করবো, কী সার্জারি করবো, কোন জায়গায় প্রবলেম আছে। ইটস ভেরি চ্যালেঞ্জিং, ওয়ান অফ দ্য টাফেস্ট জবস। সো সেই ক্ষেত্রে বলেছে দ্য বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ চলে আসছে। কেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমরা কিন্তু গতবার কী করেছি সায়েন্টিফিক ম্যানেজমেন্টে, ইন্ডিভিজুয়ালদের আমরা আইডেন্টিফাই করার ট্রাই করেছি এবং তাদেরকে মোটিভেট করেছি, সবাইকে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য। এখানে আইডেন্টিফাই করলো যে না, সবাইকে আমার মোটিভেট করলে হবে না, এবং সবাইকে যদি মোটিভেট করতে চাই উই নিড ডিফারেন্ট টাইপস অফ মোটিভেশনাল ফ্যাক্টরস। যেমন আপনাকে আমি অফার করতে পারি, ওকে ফাইন, আমি একজনকে অফার করতে পারি যে আপনার পে ইনক্রিজ দেবো। অনেকের পে ইনক্রিজ চায় না, অনেকে কি চায় আমার একটা হাউস লোন দরকার, আমার এক্সট্রা মানি দরকার নেই, আমাকে একটা হাউস লোন দেন, ঠিক আছে, যে মানে উইদাউট ইন্টারেস্ট আমাকে একটা হাউস লোন দেন, আমি প্রতি মান্থলি একটা পেমেন্ট দেবো। আবার অনেকে চাইতে পারে তার ধরেন ফ্ল্যাট আছে, ঠিক আছে, মোটামুটি যা হ্যান্ডসাম স্যালারি একটা পাচ্ছে, বাট তার দরকার একটা কার অ্যালাওয়েন্স, যে আমাকে অফিস থেকে একটা ট্রান্সপোর্টেশন দেন, আমার আসতে খুব কষ্ট হচ্ছে, সো গিভ মি এ ট্রান্সপোর্টেশন। সো ইন্ডিভিজুয়াল মানে সবার নিড কিন্তু ডিফারেন্ট। সো এইটা আমার আইডেন্টিফাই করে তাকে ওইভাবে আমার ম্যানেজ করতে হবে। সো দিস ইজ কল্ড দ্য বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। দেখেন এখানে বলা আছে সুন্দর করে, unlike the classical management perspective, the behavioral management perspective placed more emphasis on individual attitudes and behaviors and on group processes, and recognized
দ্য ইম্পর্টেন্স অফ বিহেভিয়ারাল প্রসেসেস ইন দ্য ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসে এটাও দেখবেন আপনি, যখন আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু অনেক কাজগুলো করতে হয় আমাদের কি টিম ওয়ার্ক করতে হয়, অনেক কাজে টিম ওয়ার্ক করতে হয়, তাই না? এখন মোটামুটি সব কাজে মানে একটা টিম করে দেওয়া হয়, গ্রুপ মানে একটা গ্রুপ থাকে, তারা পারফর্ম করে, তারপর ওইটা অ্যানালাইজ করা হয়। বাট আপনি একটা জিনিস নোটিস করবেন যে গ্রুপের সবাই কি সেম পারফরমেন্সটা শো করতে পারে? গ্রুপের সবাই কি অ্যাক্টিভলি সেম কাজটাকে ইফিসিয়েন্টলি করতে পারে বা আদৌ করে কি না? নো, মেবি দেখা যায় সব কাজ একজনই করছে, বাকি তিনজন মোটামুটি, একজন দেখবেন কিছুই করছে না, বাকি একজন সবই করছে, আর দুইজন মডারেটলি। বাট যখন আপনার ক্রেডিট নেওয়ার সময় আছে সবাই নিচ্ছে কিন্তু ক্রেডিট। বাট ওই সময়ে আপনার আইডেন্টিফাই করতে হবে, জাজ করতে হবে যে আপনার টিম মেম্বার হিসেবে হু ইউ আর গোয়িং টু সিলেক্ট, আপনি কাকে সিলেক্ট করছেন, এবং পারফরমেন্স অ্যাপ্রেজালটা কিন্তু ওইভাবেই হবে। আমাদের প্রবলেমটা কোথায় জানেন? বিকজ উই ক্যানট গো ফর দ্য প্রপার পারফরমেন্স ইভ্যালুয়েশন। আমরা কিন্তু প্রপার পারফরমেন্স ইভ্যালুয়েশন করছি না, বিকজ একটা টিম ভালো করেছে, আমরা ওই টিমটাকে আমরা উইনিং ঘোষণা করলাম, বাট মানে ওই টিমে যে চারজন কীভাবে পারফর্ম করলো উই ডোন্ট সেপারেট দেম, বাট উই নিড টু আইডেন্টিফাই হু আর দ্য টপ মোস্ট পারফর্মার দেয়ার। আচ্ছা, এরপরে দেখুন চলে আসছে যে হিউম্যান রিলেশনস মুভমেন্ট। হিউম্যান রিলেশনস মুভমেন্ট এটা একটু ক্রিটিক্যাল, এখানে কয়েকটা থিওরি চলে আসে আর কি। যে যেমন ধরেন আমরা ডিভাইড করতে পারি, আপনারা একটা শুনেছেন জানি না, ম্যাসলোস নিড হায়ারার্কি থিওরির নাম শুনেছেন? ম্যাসলোস নিড হায়ারার্কি থিওরি। আচ্ছা, এখানে আপনার 5টা স্টেপ আছে ম্যাসলোস নিড হায়ারার্কি থিওরি, অ্যাব্রাহাম ম্যাসলো উনি ডেভেলপ করে। আর আপনার মনে রাখেন এখানে 5টা স্টেপ আছে, এবং উনি যেটা বলে দিয়েছে যে আমার যখন একটা নিডস ফুলফিল হয় আমরা সেকেন্ড নিডসের দিকে যাই। সো ফার্স্টের নিডটাই আমার শুরু হয় আপনার বেসিক নিড দিয়ে। সো আমাদের বেসিক নিডটা কি? আমাদের বেসিক নিড কি? হোয়াট ইজ মাই মানে হোয়াট আর দ্য বেসিক নিডস ইউ হ্যাভ ইন ইউর লাইফ? ফুড, শেল্টার, রাইট? এইটা। আচ্ছা, যখন আপনার ফুড, শেল্টার, এডুকেশন হয়ে গেল, এই নিডটা ধরেন আপনার ফুলফিল হয়ে গেছে। যেমন ধরেন যে পথ শিশু বলে আমরা যাদেরকে চিনি, যারা আপনার স্ট্রিট বয়, রাস্তায় থাকে, স্ট্রিট চাইল্ড রাস্তায় থাকে, ওদের কি ওদের কোনটা নিয়ে টেনশন? শেল্টার নিয়ে কি ওদের কোনো টেনশন আছে? বিকজ ওরা ঘুমায় করে, রেল লাইনের কাছে ঘুমায়, রেলের উপরে ঘুমায়, আইল্যান্ডে শুয়ে থাকে, তাই না? সো ওদের শেল্টার নিয়ে চিন্তা নাই। ওদের কী নিয়ে টেনশন? ফুড। বাট যখনই ও রেগুলারলি কিন্তু ফুড পাচ্ছে না ওরা 3 বেলা, ওরা কিন্তু 3 বেলা ফুড পাবে, এই জন্যই দে স্ট্রাগল। বাট ধরেন আপনি তাদেরকে নিয়ে কোনো একটা আশ্রমে নিয়ে গেলেন, আপনি শেল্টারে নিয়ে গেলেন এবং তাদেরকে আপনি এনাফ ফুড সাপ্লাই করলেন, বাট তখন সে কী নিয়ে ওরিড হবে? কী নিয়ে ওরিড হবে? সে তখন শেল্টার নিয়ে ওরিড হবে, সে তখন এডুকেশন চাইতে পারে, তাই না? সে মানে আস্তে আস্তে আপনার নিডটা গ্রো করছে। ফর এক্সাম্পল আপনার জন্য যখন আমরা ধরেন আমরা বিগিনিংয়ে যখন জব শুরু করি, তখন আমাদের কিন্তু বেসিক স্যালারি খুব অল্প হয়, এরপরে আস্তে আস্তে একটা পর্যায়ে বাড়তে থাকে। বাট যখন আমরা স্যালারি ফার্স্টে শুরু করি, আমার টেনশন থাকে আচ্ছা স্যালারিটা মোটামুটি আমি খেয়ে পরে বাঁচলেই তো হলো। বাট যখন একটু হ্যান্ডসাম পর্যায়ে চলে যায়, সিনিয়র ম্যানেজমেন্ট পর্যায়ে চলে যায়, তখন আমার চিন্তা হয় কি, নো আই হ্যাভ টু মানে বাই এ ফ্ল্যাট, আমার একটা ফ্ল্যাট কিনতে হবে। মানে প্রতি মাসে ভাড়া দিয়ে মানে বাড়িওয়ালার কথা শুনে থাকতে আসলে এই সেই অমুক সমুক, এখন পানি ছাড়বে তো তখন পানি ছাড়বে না, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, প্রতি বছর ভাড়া বাড়ছে, এর কোনো আপনার ম্যানুয়াল নাই, তাই না? সো আমরা কী করি? আমরা হাঁপিয়ে যাই। সো আমরা তখন কী করি? আমরা একটা ফ্ল্যাটের দিকে যাই। একটা ফ্ল্যাট কিনে ফেললাম, তখন আপনার কী টার্গেট হয়? যে এবার আমার ট্রান্সপোর্টেশন আসলে প্রবলেম হচ্ছে, সো আই নিড এ কার, তাই না? সো এই নিডসগুলোই 5টা ধাপে ভাগ করা, যে একটা ধাপ যখন পূরণ হয়ে যায় আমরা তখন আরেকটা ধাপের জন্য চলে যাই। আচ্ছা, লাস্ট যে ধাপটা আছে সেটা যখন আমরা দেখব, তখন দেখবেন যে ওই ধাপে গেলে ধরেন আমার সিনিয়র ম্যানেজমেন্ট মধ্যে আমি সিইও হয়ে গেলাম একটা কোম্পানির, ফাইন, আই এম সিইও, আমার কি আর কোনো নিডস থাকতে পারে? আর কি নিডস থাকতে পারে? আমি সিইও, একটা কোম্পানির হেড, আমি একটা কোম্পানির বস, আমি, আমার আর কি নিডস থাকতে পারে? কোম্পানির মালিক। আচ্ছা, ধরেন কোম্পানির মালিকও হয়ে গেলেন, তারপর আর কোন নিডস থাকতে পারে আপনার? আপনার সব তো ফুলফিল। দেখবেন যে এইটাকে বলে আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। যখন আমরা চলে যাই তখন দেখবেন যে অনেক বড় বড় কোম্পানির সিইও, ইভেন গ্রামীণ ফোনের হেড অফ এইচআর, সে কিন্তু হেড অফ এইচআর, হ্যান্ডসাম স্যালারি আছে, কার অ্যালাউন্স, মানে ফ্ল্যাট অ্যালাউন্স, আপনি হাউজিং অ্যালাউন্স, যত কিছু চান তার সব কিছুই আছে। বাট স্টিল সে কী করে? 6টার পরে সে কোনো একটা ইউনিভার্সিটিতে ক্লাস নেয়। অনেকে আছে এরকম যে সে আপনার ভালো কর্পোরেট জব করছে, বাট স্টিল হি টেক্স ক্লাস ইন ইউনিভার্সিটি। অনেকে আছে যে আপনার ব্যাংকের এমডি, বাট সে গিয়ে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে, এক্স্যাক্টলি। দেখেন তো, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের লাস্ট একেবারে নিডস, এইটা যে আমার সব কিছু আছে বাট স্টিল এটা আপনার কি? এটা হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন। এটা আপনি কেন করেন? আপনি টাকার জন্য করেন? আপনার কি 8 টাকার দরকার আছে?
মানে অ্যাকচুয়ালি কি আপনার টাকার দরকার আছে? আপনি একটা কোম্পানির সিইও, আপনি একটা কোম্পানির ডিরেক্টর, একটা কোম্পানির এমডি, এরপর কি আপনার টাকার দরকার? টাকার জন্য কি আর আপনি 6টার পরে গিয়ে আপনি মানে আপনার লেকচার দিচ্ছেন? নো, ইটস ইউর প্যাশন, এটা আপনার স্যাটিসফ্যাকশন। সো এটা হচ্ছে প্যাশন, স্যাটিসফ্যাকশন, যে আপনি মেন্টালি স্যাটিসফাইড যে না, আই লাইক ইট, আমি আমার নলেজটা শেয়ার করছি, ভালো লাগছে। সারাদিন কর্পোরেট জবে থেকে আমার এটা, দিস ইজ মাই মেন্টাল রিফ্রেশমেন্ট হতে পারে। ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর নলেজ হতে পারে। আচ্ছা, সো এইটাই বলেছে। তো এই হিউম্যান রিলেশনস মুভমেন্টের মধ্যে ওয়ান পার্ট ইজ আব্রাহাম ম্যাসলোস নিডস হায়ারার্কি থিওরি, অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ আপনার একটা আছে যে থিওরি এক্স এবং থিওরি ওয়াই। মানে ওই ম্যানেজমেন্ট যে আপনার স্পোক্স পার্সন আছে, উনি দুই ভাগে মানুষকে ভাগ করেছে, এমপ্লয়ীদেরকে, একটা এক্স এবং একটা ওয়াই। উনি বলতে যাচ্ছেন যারা এক্স টাইপ অফ পিপল, দে ডোন্ট লাইক ওয়ার্ক, তারা কাজ করতে পছন্দ করে না, তারা কাজ করতে চায় না। এবং আরেকটা টাইপ আছে টাইপ ওয়াই, তারা হচ্ছে কাজ করতে চায়, সেলফ মোটিভেটেড, দে গেট থিংস ডান ভেরি কুইকলি বিফোর ইউ অ্যাসাইন দেম দ্য ওয়ার্ক। সো এই দুজনের জন্য আপনার স্ট্র্যাটেজি কী হবে? ডিফারেন্ট স্ট্র্যাটেজি হবে, রাইট? সো যে এক্স, যে মানে হু ডাজেন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, তাকে আপনার মোটিভেট করতে হবে ডিফারেন্টলি। কেন? তাকে আপনার লিড করতে হবে, তাকে সবসময় বলতে হবে তার এইটা করো, ওইটা করো, মানে স্টেপ বাই স্টেপ আপনার তার কাছ থেকে কাজ আদায় করে দিতে হবে। বাট ওয়াইল ইন টার্মস অফ ওয়াই, তাদেরকে কিন্তু আপনার বেশি কিছু প্রেশার দিতে হচ্ছে না, জাস্ট ইউ গেট থিংস। আপনি তাদেরকে জাস্ট একবার বলে দেবেন, দেখবেন যে বিকেলের মধ্যে কাজ রেডি হয়ে আপনার টেবিলের উপরে চলে আসছে। বাট এখন এখানে আপনার একটা কাজ করতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু গিভ দেম এনাফ মোটিভেশন। যদি আপনি মোটিভেশন না দেন তাকে, মানে যে সবচেয়ে আউট পারফর্ম করছে তাকে যদি, মানে থিওরি ওয়াই যারা ফলো করছে তাদের যদি মোটিভেশন না দেন, কী হবে? দে লিভ দ্য জব। আপনি যদি কাউকে চিন্তা করে দেখুন, পার্সোনাল লাইফে যদি আপনি কাউকে ভ্যালু না করেন, সে আপনার লাইফ থেকে চলে যাবে, তাই না? জিনিসটা হচ্ছে সেরকম। সো এমপ্লয়ও কি আপনার বড় একটা অ্যাসেট, কিন্তু হিউম্যান রিসোর্স বলা হয় একে, কিন্তু হিউম্যান রিসোর্স। সো এই রিসোর্স যদি আপনি ইউটিলাইজ করতে না পারেন, তাদেরকে যদি ভ্যালুয়েশন করতে না পারেন, দেন দে উইল আলটিমেটলি লিভ ইউর কোম্পানি and they will join somewhere else. Okay? আচ্ছা, এটা হচ্ছে আপনার হিউম্যান বিহেভিয়ার ইন অর্গানাইজেশন ইজ কমপ্লেক্স। হিউম্যান বিহেভিয়ারটা আমাদের অর্গানাইজেশন কমপ্লেক্স। দ্য ফিল্ড অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার ড্রস ফ্রম এ ব্রড ইন্টারডিসিপ্লিনারি বেস অফ সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স অ্যান্ড মেডিসিন। সো অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা অনেক কমপ্লেক্স ব্যাপার, এটা অনেক কিছু আপনি ইনকর্পোরেট করে আপনার বিহেভিয়ারটা ডিটারমিন করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই উই হ্যাভ এ সেপারেট কোর্স ফর দ্যাট। ইন দ্য সেকেন্ড সেমিস্টার you are going to get a course named organizational behavior. Okay, so there you will learn a different traits of employees, how your behavior should be in an organization, how you can be managed. Okay, so I'm not going to discuss that here. এই যে দেখেন যে থিওরি এক্স এবং থিওরি ওয়াই নিয়ে বলেছিলাম। থিওরি এক্সটা দেখেন, এমপ্লয়েজ ডিসলাইক ওয়ার্ক, দে ডোন্ট লাইক টু ওয়ার্ক। এমপ্লয়েজ লাইক অ্যাম্বিশন, তাদের কোনো অ্যাম্বিশন নেই, মানে তারা কাজ করছে। যেমন আপনি এটা মানে নট টু হার্ম এনিবডি আর নট টু মানে আন্ডারমাইন এনিবডিজ ক্যাপাবিলিটিস। আপনি দেখবেন যে যারা টেলার আছে, টেলার কাদেরকে বলে বলতে পারেন? মানে ক্যাশে যারা কাজ করে, মোটামুটি টেলার, ক্যাশ অফিসার যাদেরকে বলে, এদের কিন্তু খুব বেশি অ্যাম্বিশন নাই, বিকজ তারা কিন্তু খুব বেশি ক্যাশে থেকে, ব্যাংকের একটা ক্যাশে ম্যানেজমেন্ট থেকে কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না, জাস্ট ক্যাশ সারাদিন টাকা গুনছে। সো দে ল্যাক অ্যাম্বিশন, তাদের কিন্তু অ্যাম্বিশন নাই সামটাইমস। এখন আপনি বলতে পারেন যে আমাদের দেশের জবের অনেক ক্রাইসিস, তো এই জন্য ঠিক আছে, উই সিচুয়েশন ডিফারেন্ট। বাট নর্মালি যে ক্যাশ অফিসার, তার মানে হি রিয়েলি ল্যাক্স দ্য অ্যাম্বিশন, বিকজ তার এখান থেকে খুব বেশি দূরে যাওয়ার কোনো স্কোপ নাই। নর্মালি একজন এমপ্লয়ি যদি আপনার জেনারেল ব্যাঙ্কিংয়ে জয়েন করে, সে অনেক দূর যেতে পারবে প্রমোশন পেয়ে। বাট ক্যাশ অফিসার কিন্তু প্রমোশন খুব কম পায়, এবং তার ফিল্ড কিন্তু ক্যাশ, অন্য কোনো দিকে না। তার ডাইভার্সিটি, আমি শুনেছি এরকম অনেককে যে সে ক্যাশ অফিসার হিসেবে জয়েন করেছে, বাট 10-12 বছর পরে সে ক্যাশ থেকে বের হতে পেরেছে, অনেক পরে 10-12 বছর পরে। চিন্তা করতে পারে 10-12 বছর হয়তো 3-4টা প্রমোশন নর্মালি হয়ে যায়, আর সে তখন জাস্ট ক্যাশ থেকে সুইচ করে নর্মাল জেনারেল ব্যাঙ্কিংয়ে আসছে। সো এরকম কিছু এমপ্লয়িজ আছে দেখবে যাদের কোনো মোটিভেশন নাই, অ্যাম্বিশন নাই, সারাদিন আর সকালবেলা আসবে লেটে, চলে যাবে আর্লি, কাজ করবে না, বসে থাকবে। এরকম কিছু এমপ্লয়িজ আছে, ইটস রিয়েল লাইফ সিনারিও, এই জন্য এখানে ইনকর্পোরেট করা হয়েছে। সো তাদের জন্য আপনার স্ট্র্যাটেজি কী হবে অ্যাজ এ ম্যানেজার? তাদের জন্য হোয়াট উড বি ইউর স্ট্র্যাটেজি? ইউ নিড টু ডিভাইস সাম ফর্ম অফ স্ট্র্যাটেজি। হাউ? তাদেরকে আপনার একটার পর একটা, তাদেরকে কিন্তু আপনি যদি বলে দেন যে আমাকে বিকেলবেলা এই ফাইলটা দিতে হবে, তারা কিন্তু দিতে পারবে না। আপনার কিন্তু একটু পরপর রিভিউ বা আপডেট চাইতে হবে, যে হোয়াটস দ্য আপডেট, মানে হাউ ফার হ্যাভ ইউ গন থ্রু, আপনি কতটুকু করেছেন, শো মি। বাট থিওরি যখন আমি ওয়াই টাইপ অফ কথা বলবো, দেখেন এমপ্লয়িজ আর উইলিং টু ওয়ার্ক, তারা কাজ করতে যায়, আপনি জাস্ট বলবেন, মানে দে উইল গেট ইট ডান।
ইজিলি। তো দেখেন এমপ্লয়িজ আর সেলফ ডিরেক্টেড, তারা নিজেকেই যে সেলফ ডিরেক্টেড হয়, এবং এই মানুষগুলোই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে বিকাম দ্য সিইওস অফ এ কোম্পানি। দে হ্যাভ ভিশনস, দে হ্যাভ ওয়ার্ক ইথিক্স, দে হ্যাভ অ্যাম্বিশনস। ওকে, আচ্ছা, এবং দে আর অলসো ক্রিয়েটিভ। সো বিজনেসের জন্য আমার সবচেয়ে বড় যেটা দরকার, বিসাইড ম্যানেজমেন্ট, ইউ নিড টু বি ক্রিয়েটিভ। আমাদের কিন্তু অনেক ধরনের বিজনেস আছে, অনেক ধরনের, আপনি ইউ জাস্ট নেম ইট, বাট হোয়াট সর্ট অফ ডিফারেন্ট বিজনেস ক্যান ইউ ক্রিয়েট, দ্যাটস দ্য মেইন কোশ্চেন, তাই না? সো দেখেন মানে এটা আসলে অ্যাম্বিশন, মানে ক্রিয়েটিভিটিটা আসলে মানে সেপারেট লেয়ার অফ ইউর ক্যারেক্টার্স। যেমন মানে কতদিন আগে, মানে জানি না কয়দিন আগে দেখেছিলাম যে বিসিএসের একটা এক্সাম হচ্ছে, বিসিএসের প্রিলি বা রিটার্ন জানি না, এক্সাম হচ্ছে সব গরমের মধ্যে। তো এক লোক করছে কি, সে আপনার ওই যে টুল, বসার টুল মোড়া, সেটা সে ভাড়া দিচ্ছে আর কি, মোড়া কিছুক্ষণ ভাড়া দিচ্ছে না, বিক্রি করছে, হিউজ সেল, বিকজ বয়স্ক লোকরা এসছে, তারা কোথায়, সরি এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের বেলায়, বিশেষ না অ্যাডমিশন টেস্টের বেলায় তারা কিনছে। এরপর দেখবেন যে এরকম সময় পানি, ওয়াটার বোতল খুব বেশি বিক্রি হচ্ছে। এটা কিন্তু জাস্ট খুব অল্প সময়ের বিজনেস, বাট হিউজ প্রফিট। মানে হি গট অ্যারেস্টেড, মানে ওইটা কিন্তু আপনার ইলিগাল কাজ করেছে, ওইটাকে আপনি ইনোভেশন বলতে পারেন না সামহাউ, বাট আমি যেগুলো বললাম এগুলো কিন্তু আসলে ইনোভেটিভ, মানে হি ইজ নট ডুইং এনিথিং ইলিগাল, সে কিন্তু ইলিগাল কিছু করছে না। হ্যাঁ ঠিক আছে, বাট এইগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট মানে লেয়ার অফ ইউর থিঙ্কিংস, ঠিক আছে। বাট এখন এই বিজনেস কেন আমার চললো না, বিকজ ইট ইজ নট সাস্টেনেবল। বিজনেসটা চলে আসে সাস্টেন করবে কিনা, বাট ওইটা সাস্টেন করবে না, একটা সিজনাল প্রফিট কিন্তু হয়ে গিয়েছে। সো এইরকম হোয়াট কাইন্ড অফ ডিফারেন্ট ক্রিয়েটিভিটি ইউ হ্যাভ কাম আপ উইথ দ্যাট, এটা হচ্ছে ওয়ার্ল্ড নিডস, এটাই আমরা চাই, তাই না? যে আর্লিয়ার টাইমসে কিন্তু আমরা শুধুমাত্র ঘড়ি ইউজ করতাম, এরপরে কিন্তু আস্তে আস্তে ডিজিটাল ওয়াচ চলে আসলো, এরপরে ওয়াচটা কিন্তু ডিজিটাল হতে এখন স্মার্ট হয়ে গিয়েছে, বিকজ আপনি এখন মানে ওয়াচ থেকেই সব কিছু করা যায়, ফোন করা যায়, ফোন রিসিভ করা যায়, কথা বলা যায়, ইভেন ইফ ইউ ওয়ান্ট ছবিও তোলা যায়, আপনার মোবাইল পর্যন্ত আপনার ওরা কন্ট্রোল করতে পারে জাস্ট একটা স্মার্ট ওয়াচ দিয়ে। হোয়াট এলস ডু ইউ নিড? ওকে, সো দ্যাটস কল দ্য ক্রিয়েটিভিটি।